মোহাম্মদ তাহমিদের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে দিয়েছেন এই ঘটনাটি দুটি ভাগে বিভক্ত, তার মানে ঘটনা হচ্ছে দুটি। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। আর এই ঘটনা দুটি উনি সংগ্রহ করেছেন ওনার সেজু ফুপুর কাছ থেকে। আগে প্রথম ঘটনায় আসি। প্রথম ঘটনা যখন ঘটে তখন আনুমানিক সময়কাল 1955 থেকে 60-এর ভিতরে কোনো একটা সময়। ঘটনাটি ওনাদের এই তেলিগাতি গ্রামেই ঘটেছিল। তখনকার সময়ে ওই গ্রামের অবস্থা তো বুঝতেই পারছেন, একদম নিভৃত পল্লী। আর ওনার দাদার পরিবারের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, অনেক অভাব ছিল সংসারে। এই তাহমিদ ভাইয়ের আব্বু এবং চাচাদের যদি সংখ্যা আমরা বলি, ওনারা 8 ভাই বোন, 4 ভাই 4 বোন। এর মধ্যে তাহমিদ ভাইয়ের আব্বু সবচেয়ে ছোট। তো চলুন মূল ঘটনার দিকে ঢুকে যাই। তো ওই সময়ে যার সাথে এই মূল ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে আব্দুস সামাদ চাচা। আর তার চেয়ে 2 বছরের মতো বড় হবে তার আর এক ভাই, তার নাম হচ্ছে আব্দুস সালাম। তার মানে হচ্ছে আব্দুস সালাম চাচা এই আব্দুস সামাদ চাচার থেকে বড় ছিলেন সামান্য আর কি। তো ওই সময়ে ঘরের মানুষজনও একদম আসলে কম না, এতগুলো ছেলে মেয়ে, 2-1জনের বিয়ে হলেও মানুষ তো আসলে খুব একটা কম না, তাই না? তো এই 2 ভাই আব্দুস সালাম এবং আব্দুস সামাদ এই দুজন একই সঙ্গে একই খাটে ঘুমাতেন। তো আর একটা কথা, যখন এই আব্দুস সামাদ চাচার সাথে এই ঘটনা ঘটে তখন তার বয়স 12 কি 13-র মতো হবে আর কি। তো একদিন তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ তার মনে হয় ঘরের এক পাশের মাটির নিচের দিকে ঘর 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 আওয়াজ হচ্ছে। তার কাছে মনে হচ্ছিল কি যেন মাটির নিচ দিয়ে একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। অনেক সময় আমরা ফ্ল্যাট বাড়িতে এরকম শব্দ শুনি। ছাদের উপরে কোনো ভারী কিছু যদি টানা হেঁচড়া করা হয়, তারপরে যদি কেউ পাটার উপরে মশলা বাটে, তখন এক ধরনের ঘর ঘর আওয়াজ হয় আর কি। তো এরকমটাই যদি মাটির নিচে হয় এরকম শব্দ হয়, ঠিক যেমনটা শোনা যেরকম ঘর ঘর আওয়াজ, ওই রকমটা আর কি। এভাবে উনি কয়েকটা দিন শুনতে পেয়েছিলেন, কিন্তু কাউকে কিছুই বলেন নাই। দিনের বেলায় উনি ভুলে যেতেন স্বপ্নের কথা, তাই তেমন একটা পাত্তাও দেন নাই। উনি যখন ঘুমিয়েছেন অন্যান্য রাতের মতো, পরিবেশ তো পুরো শান্ত, কোনো শব্দ টব্দ নাই, ওই রাত্রে কে যেন আস্তে করে ওনাকে ডাক দেয়, আব্দুস সামাদ, এই আব্দুস সামাদ, কই রে, ওঠ ওঠ, তোর জন্য দারুণ একটা উপহার আছে রে, ওঠ ওঠ। তো এইভাবে কি যেন তাকে ডাক দেয়। তো এই আব্দুস সামাদ চাচা কিন্তু একটু বোকাশোকা টাইপের ছিলেন, কোনো চালাক চতুর স্বভাব ওনার মধ্যে ছিল না ছোটবেলা থেকেই। যে যেটা বলতো সেটাই উনি সরল বিশ্বাসে বিশ্বাস করে নিতেন আর কি। তো এই রাতের ডাক যখন শুরু হয়, কি তার পাশে থাকা আব্দুস সালাম চাচা কিন্তু এই ডাকটা শুনতে পান নাই, শুধু আব্দুস সামাদ চাচাই এই ডাকটা শুনতে পেয়েছিলেন। কয়েকবার এই ডাক শোনার পর উনি আস্তে আস্তে তার বন্ধ চোখ খুললেন। এই ঘটনা কিন্তু ঘরের মধ্যেই ঘটছে, এমন না যে ঘরের বাইরে থেকে ডাকাডাকির আওয়াজ আসছে, বিষয়টা এরকম না। তা আব্দুস সামাদ চাচা চোখ খুলে দেখেন একজন বৃদ্ধা মহিলা, অনেক বৃদ্ধা, 80-90 বছর বয়স হলে যেরকম মুখ এবং শরীরের স্কিনগুলো কুচকে যায় ওই রকম আর কি, তবে ভয়ঙ্কর না, অ্যাজ ইউজুয়াল একজন স্বাভাবিক বয়স্ক মহিলার চেহারা যেমন হয় ঠিক তেমন। তো ওই বৃদ্ধা মহিলা সামাদ চাচাকে বলছে, সামাদ রে, আয় আয়, ওঠ ওঠ, আমি তোকে ভালো কিছু একটা দিতে চাই, যা তোর সারা জীবনের জন্য অনেক কাজে দেবে, তুই বড়লোক হয়ে যাবি, আয় আমার সাথে আয়, বিছানা থেকে ওঠ, তোর মতো মানুষকেই খুঁজছিলাম। তো এমন অবস্থা দেখে আব্দুস সামাদ চাচা তো অনেকটাই ভয় পেয়ে যান এবং চোখ বন্ধ করে ফেলেন। তো কিছুক্ষণ পর আবার যখন চোখ খুলেছেন দেখেন সব কিছু স্বাভাবিক, কেউ নাই ঘরের মধ্যে। এরপর ওই রাত্রে ঘরে আর কোনো কিছুই ঘটেনি, স্বাভাবিকভাবেই রাতটা কেটে যায়, উনিও ঘুমিয়ে পড়েছিলেন। তবে পরদিন সকালবেলা আব্দুস সামাদ চাচা তার আম্মুকে, মানে তাহমিদ ভাইয়ের দাদির কাছে সমস্ত বিষয়গুলো খুলে বলেন। তো দাদি একথা শুনে বুঝতে পারেন যে বিষয়টা আসলে কি। তো দাদি আব্দুস সামাদ চাচাকে বলেন যে, শোন রে বাপ, এটা খারাপ কিছু না,
তোর কাছে এটা আসছে ভালো, তুই আজ রাত্রে একটা কাজ করবি, যদি উনি আবার আসেন তাহলে তুই ভয় পাবি না, উনি কি বলেন সেটা তুই মনোযোগ দিয়ে শুনবি, একদমই ঘাবড়াবি না। মনে রাখবি, ঘরের বাইরে থেকে খারাপ কিছু ডাকতে পারে, কিন্তু ঘরের ভেতরে ঢুকে খারাপ কিছু সাধারণত ডাকাডাকি করে না। আর আলামত দেখে যেটা মনে হচ্ছে এটা খারাপ কিছু না, এজন্যই বললাম। সুতরাং ভয় পাস না, আর মনোযোগ দিয়ে এটা শুনবি এবং তার কোনো কথা না করবি না। আজ রাত্রে আমিও ঘুমাবো না, ঘুমের ভান ধরে পড়ে থাকবো, তুই ভয় পাস না, আমি আছি ইনশাল্লাহ, তোর কোনো ক্ষতি হবে না, আল্লাহ ভরসা। এরকম বলে তাহমিদ ভাইয়ের দাদি আব্দুস সামাদ চাচাকে ভরসা দেন আর কি। আর এটাও বলে দেন যে খবরদার এই কথা তুই কিন্তু বাড়ির কাউকে আর বলবি না, আমার কাছে বলছিস আর খবরদার কাউকে বলিস না কিন্তু। তো ওই দিন তো শেষ হয়ে যায়, অস্ত নেমে আসে, সূর্যর আলো নিভে যায়, বলতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে আব্দুস সামাদ চাচা অপেক্ষা করতে থাকেন রাতের বেলা সেই বৃদ্ধা মহিলার জন্য। তো অপেক্ষা করতে করতে একসময় উনি ঘুমিয়েও যান। এরপর গভীর রাত্রে ওই বৃদ্ধা মহিলার ডাক তার কানে ভেসে আসে, আব্দুস সামাদ, ওই আব্দুস সামাদ, ওঠ ওঠ, আমি আসছি। তো কানের ডাক যাওয়ার সাথে সাথেই উনি উঠে পড়েছেন। তো এবার আর উঠে উনি ওই বৃদ্ধা মহিলাকে ভয় পান না, আর ওই বৃদ্ধা মহিলা ভয়ঙ্কর কোনো সুরতেও আসেন নাই, স্বাভাবিক সুরতেই আসছেন এবারও। তো আগের রাতের মতো এ রাত্রেও ওই বৃদ্ধা মহিলা বলছেন, আব্দুস সামাদ, যে আয় আয় আমার সাথে আয়, খাট থেকে নিচে নাম। তো উনি খাট থেকে নিচে নামার পর ওই বৃদ্ধা মহিলাকে কিন্তু বাইরে যেতে দেখা যায় না, মানে এই বৃদ্ধা মহিলা আব্দুস সামাদ চাচাকে নিয়ে বাইরে যাচ্ছেন না। তাদের ঘর ছিল কাঠের, দুই পাশে দুটা বারান্দা, ঘরের মধ্যে দুইটা খাট পাশাপাশি ছিল, তার মাঝখানে কিছু ফাঁকা জায়গা, এটাই ছিল ওই ঘরের অবস্থা আর কি। তো ঘরের অন্য সাইডে কিছু জিনিসপত্র ছিল এবং এক সাইডে আব্দুস সামাদ চাচার আম্মু মানে তাহমিদ ভাইয়ের দাদির নামাজের জন্য একটা জায়গা ছিল, সেখানে তিনি নামাজ আদায় করতেন। আর ঘরের বাইরে দুইটা বারান্দার বিবরণটা আসলে ওটা দেওয়ার খুব একটা প্রয়োজন নাই, ওটা ঘটনার সাথে রিলেটেড না আর কি। তো পাশের একটা বারান্দা ছিল, সেখানে শুধু আব্দুস সামাদ চাচার আব্বু মানে দাদা ঘুমাতেন আর কি মাঝে মাঝে। যখন ওই বৃদ্ধা মহিলা আব্দুস সামাদ চাচাকে ডাকলেন তখন তিনি খাট থেকে নিচে নামলেন। তখন ওই বৃদ্ধা মহিলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দাদির নামাজ পড়ার যে স্থান ঠিক তার পাশে গিয়ে দাঁড়ালেন। এরপর সেই বৃদ্ধা মহিলা বললেন, আব্দুস সামাদ, তুই এই জায়গাটা খুঁড়ে ফেল, গোল করে খুঁড়বি। এই কথা বলে ওই বৃদ্ধা মহিলা গোল করে একটা জায়গা দেখিয়ে দেন। এরপর আব্দুস সামাদ চাচা পাশ থেকে একটা মাটি খোঁড়ার শাবল বা এই জাতীয় কিছু একটা দিয়ে ওই জায়গাটা খোঁড়া শুরু করলেন। সেখানে একটা ব্যাপার উনি লক্ষ্য করলেন, খোঁড়ার পর মনে হলো যে ওখানে কিছু আছে। তবে এখানে কিন্তু একটা প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে, আচ্ছা ঘরের মধ্যে খোঁড়াখুড়ি করলো অথচ কারো ঘুম ভাঙলো না, ওইবারে কারোই ঘুম ভাঙলো না, কোনো শব্দ হলো না। আসলে কোনো শব্দই হয়নি, কেন হয়নি সেটা জানা যায় না, হয়তো বা ওই বৃদ্ধা মহিলা কোনো এক মায়াজাল সৃষ্টি করেছিলেন যার কারণে এরকমটা হয়নি। আর একটা বিষয়, অন্ধকারের মধ্যে কিভাবে আব্দুস সামাদ চাচা ওই বৃদ্ধা মহিলাকে দেখলেন, তার চেহারাটাও ভালো করে দেখলেন, আবার শাবল নিয়ে গর্ত খোঁড়া শুরু করলেন। মূলত ঘরের মধ্যে এক ধরনের আলো ছিল, ওই আলোটার উৎস কি সেটা আব্দুস সামাদ চাচা জানেন না, বলতেও পারেন না। তবে ঘরের মধ্যে আলো ছিল এবং সেই আলোতে উনি স্পষ্টভাবেই সব কিছু দেখছিলেন। আব্দুস সামাদ চাচা উনি যখন খুঁড়ছিলেন, সামান্য কিছুটা খুঁড়তেই হঠাৎ করে তার চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। দেখলেন বিশাল বড় এক মাইট বা মুনি বা বিশাল বড় একটা মাটির ঘড়া, এক একটা এলাকায় এক এক নামে এটা পরিচিত। আর এই জিনিসগুলো ছিল মাটি দিয়ে তৈরি। অনেক সময় দেখা যায় মানুষ এগুলোর মধ্যে চাল, তারপরে ধান এগুলো রাখে আর কি। বিভিন্ন এলাকায় এটাকে মুনিও বলে, মাইট বলে বরিশাল এলাকায়, তারপরে এই বাগেরহাট এলাকায় মুনি বলে। উনি যখন এই জিনিসটা দেখেছেন, দেখার পর
ওনার চক্ষু ছানা বড়া হওয়ার কারণটা ছিল হচ্ছে ওর মধ্যে অসংখ্য চকচকে পয়সা ছিল। দেখে হঠাৎ করে মনে হয়েছিল এগুলো স্বর্ণের, কিন্তু ওটা পরবর্তীতে উনি বুঝতে পারলেন এগুলো হচ্ছে রূপার কয়েন, রূপার পয়সা, বেশ মোটা মোটা পয়সা। মূলত এর দৃশ্য দেখেই ওনার চোখ দুটো বড় বড় হয়ে যায়, আরে এটা আমি কি দেখছি। আব্দুস সামাদ চাচার পাশেই দাঁড়িয়েছিল সেই বৃদ্ধা মহিলা। এরপর ওই বৃদ্ধা মহিলা নিজেই ওই মাটির ওই মাইটের কাছে আসেন এবং নিজ হাতেই ওই মাইট বা মনির মুখ খোলেন। দেখা গেল যে সেখানে যে চকচকে পয়সাগুলো ছিল, এইগুলো থেকে কিছু পয়সা আব্দুস সামাদ চাচার হাতে দিয়ে বললেন যে, সামাদ রে, এই দেখ, এইটা কিন্তু একটা মাইট তুই দেখতে পাচ্ছিস, কিন্তু এর নিচে আরও 6টা, মোট 7টা এরকম মাইট আছে। এর মধ্যে রূপার পয়সাও আছে, আবার নিজ দিকে স্বর্ণের পয়সাও আছে। এগুলো সবই আজ থেকে তোর। এর মধ্যে যা আছে সব তুই খরচ করবি, কিন্তু একটা শর্ত, তুই প্রথমেই এখানকার অর্থ দিয়ে একটা সুন্দর মসজিদ তৈরি করবি, এটাই তোর কাজ। এরপর বাকিটা সব তোর। তখন ওই বৃদ্ধা মহিলা আরও বলেন যে একটা মাইট বা মনির সব অর্থকরী উঠানোর সাথে সাথে আর একটা মনি ঠিক একই রকমভাবে নিচ থেকে উঠে আসবে, কষ্ট করে আর মাটি খুঁড়তে হবে না। কিন্তু একটা বিষয় বারবার সতর্ক করে দেন যে প্রথমে মসজিদ তৈরি করতে হবে, এই বিষয়ে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। এই যে মাইটগুলো, এই মাইট বা মণিগুলো নাকি সাধারণভাবে মানুষ যেগুলো ব্যবহার করতো তার থেকেও নাকি কয়েক গুণ বড় ছিল। আব্দুস সামাদ চাচা বলেছিলেন যে তার কাছে মনে হচ্ছিল যে এই ঘরের অনেকটা জায়গা জুড়েই নাকি এই এক একটা মাইট মনে হয় রয়েছে। উনি শুধু ওই জিনিসটার মুখের যে অংশটা ওইটাই খুঁড়েছিলেন। আর ওই বৃদ্ধা মহিলা আরও একটি সতর্কবাণী করে দেন, সেটা হলো, খবরদার এখানে কোনো নাপাক জিনিসের স্পর্শই যেন না লাগে। আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই জিনিসটা কাউকে বলা যাবে না, বললে বিপদ হবে, বললে এই জিনিসটা আর এখানে থাকবে না, তোর ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। এই বিষয়টাও কিন্তু ওই বৃদ্ধা মহিলা জানিয়ে দেন। আর একটা বিষয় বলে দেন যে তুই তো আমাকে ভয় পেয়েছিলি, তুই তোর মাকে এই বিষয়টা বলে ফেলেছিলি, যাই হোক তোর মাকে বলছিস কিন্তু আর কাউকে বলিস না, তাহলে কিন্তু বিপদ ডেকে আনবি, অনেক শত্রু লেগে যাবে তোর পেছনে, সব শেষ হয়ে যাবে রে, জীবনটাই চলে যাবে শত্রুর হাতে। এরকমভাবে সতর্ক করে দেন। এরপর আব্দুস সামাদ চাচা বলেছিলেন যে ওই বৃদ্ধা মহিলা নিজ হাতে ওই মুনি থেকে অনেকগুলো কয়েন উঠিয়ে আব্দুস সামাদ চাচার হাতে দিয়েছিলেন এবং দিয়ে বলেছেন, নে বিসমিল্লা কর, এগুলো দিয়ে শুরু হোক মসজিদ তৈরির কাজ, তারপর যা যা লাগবে এখান থেকে নিয়ে নিবি। এটা বলার পর ওই বৃদ্ধা মহিলা নাকি অদৃশ্য হয়ে যান। তা আব্দুস সামাদ চাচা ওই আলগা যে মাটিগুলো ওখানে হয়েছিল যেখান থেকে খুঁড়েছিলেন আর কি, সেটা আবার মাটিতে ঢেকে দেন। এরপর উনি ওই রাত্রে আবার ঘুমিয়ে পড়েন। ওদিকে এই যে তাহমিদ ভাইয়ের দাদি, মানে সামাদ চাচার মা, ওনার তো সজাগ থাকার কথা উনি বলেছিলেন, কিন্তু উনি এসবের কিচ্ছুটা টের পান নাই। উনি যে কখন নিজেই ঘুমিয়ে পড়েছেন এটা নিজেও বলতে পারেন না উনি। সকালবেলা আব্দুস সামাদ চাচা তার আম্মুকে সব কিছু খুলে বলেন। তো এগুলো শুনে আম্মু তো খুবই খুশি, কিন্তু ওই যে কাউকে বলা যাবে না, এটাও কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। এরপর তাহমিদ ভাইয়ের দাদি, উনি ওই যে যেই জায়গাটা খুঁড়েছিল আব্দুস সামাদ চাচা, ওটা একটা পাটি দিয়ে ঢেকে রাখে যাতে কারণ নজরে না পড়ে। আর দিনের বেলাতেও ওই খোঁড়া চিহ্নগুলো ছিল যেটা রাতের বেলা খুঁড়েছিলেন আর কি উনি। এদিকে আর একটা যে বড় ছেলে আছে আব্দুস সালাম, তাকে দাদি বলে দিয়েছিলেন যে এই আব্দুস সালাম, তুই কিন্তু এই খাটের উপরে উঠে দৌড়াদৌড়ি করবি না। ওই জায়গাটা খাট থেকে একটু পাশেই ছিল, তো একদম দাদির নামাজের জায়গার পাশেই। দাদি আরও নিষেধ করে দেন যে ঘরে বেশি দৌড়াদৌড়ি করা যাবে না। আসলে কাউকে তো ওইভাবে বলা যাচ্ছে না, তাই সবাইকে একটু নিষেধ করে দিচ্ছিলেন আর কি, এখানে যাতে লোকজন না আসে খুব একটা প্রয়োজন ছাড়া। আর বাচ্চা কাচ্চারা কোথায় কি করবে, নোংরা করে দিবে, কোথায় অপবিত্র করে দেবে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ ওরা তো এটা বোঝে না,
ওই গুরুত্ব তো তাদের কাছে নাই। তো আব্দুস সামাদ চাচা রাতেই ভেবে নিয়েছিলেন যে কোন জায়গায় মসজিদ বানাবেন। ওই এলাকায় একটা মসজিদ আছে যেটা অনেক পুরনো মসজিদ। তৎকালীন আসলে এত মসজিদ তো এখনকার মতো ছিল না, অনেক দূরে দূরে 2-3টা মসজিদ ছিল আর কি। তো বাড়ির কাছে একটা মসজিদ ছিল যেটা খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। উনি মনে করেছেন যে এইটার উনি সম্পূর্ণ নতুন করে জাঁকজমকপূর্ণ করে তৈরি করবেন। ওই সময় সবচাইতে দামি মসজিদ নির্মাণ খরচের দিক দিয়ে যেন সেটাই হয়, ওইরকম চিন্তা করছে, কারণ অর্থকরিত তো আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। দিনের বেলায় আব্দুস সামাদ চাচা তার আম্মুর সাথে কথা বলে সিদ্ধান্ত নেন এবং ওই দিন রাত্রেই তারা আরও কিছু টাকা পয়সা ওই মুনি থেকে উঠাবেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মসজিদ বানানোর কাজও শুরু করবেন। তো ঠিক ওই দিনই দুপুর থেকে বিকালের মধ্যবর্তী কোন একটা সময় ওই যে আব্দুস সালাম চাচা, যিনি আব্দুস সামাদ চাচার বড় ভাই, 2-1 বছরের বড় আর কি, তো উনি আবার কি করেছেন, একটা ভুল করে ফেলেছিলেন। সেটা হচ্ছে যে এই যে তাহমিদ ভাইয়ের বাবা, তো উনি ভাই বোনদের মধ্যে সবার ছোট। ওই সময় তার বয়স হচ্ছে 2 বছরের মতো। তো আব্দুস সালাম চাচা কি করেছিলেন, ছোট ভাইকে কোলে নিয়ে খেলছিলেন, লাফালাফি করছিলেন। আর 2 বছর একটা বাচ্চা কতটুকুই আর কি বোঝে, তাই না? ওই সময় কি করেছে, ওই খাটের উপরে এই তাহমিদ ভাইয়ের যিনি বাবা, উনি জল বিয়োগ করে ফেলেছে তারই বড় ভাই এই আব্দুস সালাম চাচার লুঙ্গিতে। এখন লুঙ্গি একদম ভিজে গিয়েছে। এরপর আব্দুস সালাম চাচা কি করেছেন, উনি লুঙ্গিটা খুলে মাটির উপরে ছুঁড়ে ফেলেছেন। যাহারে, এটি কি করলি, আমার লুঙ্গিটা ভিজাই দিলি। এরপরে উনি ওনার আম্মুকে ডাকাডাকি শুরু করছেন, এই আম্মা দেখো তোমার ছেলে আমার লুঙ্গি ভিজাই দিছে। যখনই এই শব্দটা তাহমিদ ভাইয়ের দাদি শুনেছেন তখন চমকে উঠছেন, আরে ওই ঘরে ওরা কি করে, ওই ঘরে ঢুকে পড়ছে। উনি দৌড়ে গিয়েছেন, দৌড়ে গিয়ে দেখেন যে এই অবস্থা, আব্দুস সালাম চাচা তার লুঙ্গি খুলে ছুঁড়ে ফেলেছেন। এখন সে তো ছোট মানুষ, সে তো আর কিছু বোঝে না। আব্দুস সালাম চাচাও যে বয়সে খুব বড় তাও না, আর তাহমিদ ভাইয়ের বাবা তো একদমই ছোট, কিছু শব্দ মুখে উচ্চারণ করা শিখেছে মাত্র। তো লুঙ্গি ওই যে খুলে ছুঁড়ে ফেলেছিল ওই জায়গায় গিয়ে পড়েছে, যেই জায়গাটা ঢাকা ছিল। তো ওই জায়গাটার উপরে তো পাটি ছিল, ওই পাটির উপরে লুঙ্গি গিয়ে পড়েছে। উনি তো দ্রুত, মানে দাদি তো দ্রুত ওখান থেকে লুঙ্গিটা সরিয়ে ফেলেন। লুঙ্গিটা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যান, ওই জায়গাটা ভালো করে একটু মুছে ফেলেন এবং বকাঝকা করেন, কী করলি, এই জায়গায় জিনিসটা ফেললি কেন? তখন আব্দুস সালাম চাচা বলছে যে আমি কি এই ভিজা লুঙ্গি পরে থাকবো, এই জন্য ফেলে দিছি। এখন তাকে তো কিছু বলতেও পারছেন না দাদি। এখন কি করা যায়, উনি তো ভয় পেয়েছেন যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা তো ঘটবেই এইবার। ওই রাত্রে কিছু টাকা পয়সা ওঠানোর কথা কিন্তু ছিল, খুব গোপনে ওঠানোর কথা ছিল, কারণ মসজিদ তৈরি করতে হবে। কিন্তু ওই রাত্রে ওনারা কিছুটা খুঁড়েছেন, খোঁড়ার পরে না কিচ্ছু দেখেন না, আবার মাটি উপরে ঢেকে দিয়ে সরে চলে গেছেন। দাদি চিন্তা করছিলেন যে হয়তোবা এই কারণেই জিনিসটা পাওয়া যাচ্ছে না। ওই রাত্রে একটা স্বপ্ন ওনারা কিন্তু দেখেছিলেন, তবে স্বপ্ন দেখলেও বাস্তবিক একটা শব্দ ওনারা শুনেছিলেন। বাস্তব শব্দটা যেটা শোনেন সেটা হচ্ছে একটা ঘর 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 আওয়াজ আসে, মনে হচ্ছে ঘর 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 আওয়াজ একদিক থেকে আর এক দিকে চলে যাচ্ছে, ওনাদের ঘরের ওই দিকটা থেকে অন্য কোনো একটা দিকে চলে যাচ্ছে। তো এই আওয়াজটা কিন্তু একদম শুরুর দিকে আব্দুস সামাদ চাচা শুনতে পেয়েছিলেন। তখন মনে হয়েছিল অন্য কোনো জায়গা থেকে ওই আওয়াজটা তার ঘরের দিকে আসছে, কিন্তু এবার একটা ভিন্ন, ঘরের দিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে। ওই রাত্রে স্বপ্ন যখন দেখেছেন, সেই স্বপ্নের মধ্যে আব্দুস সামাদ চাচা দেখেন যে ওই 7টা বিশাল বিশাল বড় যে মুনি বা মাইট, সেগুলো তার ঘর থেকে বের হয়ে সোজা অন্যদিকে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে সেগুলো মাটির নিচ দিয়েই যাচ্ছে, তবে মাটিটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে যেদিক দিয়ে যাচ্ছে এবং বাড়ির একটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। এরপর উনি দেখতে পেলেন সেই বৃদ্ধা মহিলাকে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, খুব মন খারাপ তার, খুব কাঁদো কাঁদো স্বরে বলছে, আহ আব্দুস সামাদ রে, হায় রে, কি করলি তোরা, এটা একটা কাজ হলো, কতবার করে সতর্ক করলাম তারপরও তোরা পারলি না, কিছুদিন পরেও যদি এটা ঘটতো তাও তো তোরা একটু তোদের অবস্থা ফেরাতে পারতি।
একটা মসজিদ হইলে আমি কি সওয়াব পাইতাম না? এইটা কি করলি? উপকারের জন্য দিলাম, তোরা পারলি না রে। ঘুমের মধ্যে আব্দুস সামাদ চাচা ওই বৃদ্ধা মহিলার সামনে খুব কান্নাকাটি করেন, বলেন যে আমার তো কোনো দোষ ছিল না, আমি তো ওখানে ছিলাম না, আমি তো কিছু করি নাই। তখন ওই বৃদ্ধা মহিলা বলেন, আর কোনো উপায় নাই রে, আমাকেও চলে যেতে হবে, এগুলোও চলে গেছে রে, এইগুলোর উপরে এখন আমার আর কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কিচ্ছু করার নাই। তোরাও বঞ্চিত হইলি, আমাকেও সওয়াব থেকে বঞ্চিত করলি, এখন কিছু করার নাই, এটাই তোর ভাগ্যে ছিল। এটা শোনার পরই আব্দুস সামাদ চাচার ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভেঙে উঠে আতকে ওঠেন, যারে কি দেখলাম এতক্ষণ। এরপর তিনি তার আম্মুকে সব কিছু খুলে বলেন। ওনার আম্মু ওই রাত্রেই ওই জায়গায় আসেন, এসে একটা অদ্ভুত জিনিস দেখেন। সেটা হলো ওই জায়গাটা না অনেকখানি নিচু হয়ে গেছে, মনে হচ্ছিল নিচে অনেক বড় কিছু ছিল, ওখান থেকে সেগুলো চলে গেছে, ওই জায়গাটা ডেবে গেছে বা ওই জায়গাটা নিচু হয়ে গেছে। আর নিচ থেকে ভারী কোনো কিছু বা বড় কোনো কিছু সরে চলে গেছে দেখে ওই জায়গাটার মাটি ওই জায়গায় বসে গেছে, বসে ওরকম গর্তের মতো সৃষ্টি হয়েছে। সকালবেলা ঘুরে সেখানে দেখা যায় আসলে কিছু নাই, তবে ওখানে কিছু একটা ছিল, এইটা বোঝা যাচ্ছিল। এরপর তো আব্দুস সামাদ চাচা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, মনে মনে উনি বিশাল আঘাত পেয়েছিলেন। এরকম সম্পদ উনি নিজের হাত দিয়ে ধরলেন, সেটা হাতছাড়া হয়ে গেল। এরপর তো উনি খাওয়া দাওয়া শেষ করে উনি চলে গেলেন বাড়ি থেকে। এরপর বাড়িতে আসলে উনি খুব একটা আসতেন না, এদিকে এদিকে ঘোরাফেরা করতেন, অল্প বয়স। আর এরপর মূলত উনি খাওয়া দাওয়া আর অনেকটা করতেনই না, ওনার ক্ষুধাই লাগতো না, খুব জোর করে কিছু খাওয়ালে উনি খেতেন। অনেকটা এমনভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, আর পাগলের মতোই হয়ে গেছিলেন আর কি, আধা পাগল আর কি। ওনার স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে অনেক সময় লেগেছিল, অনেক সময় লেগেছিল, এতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই ছোট্ট বয়সেই। এই বিষয়টা যখন তাহমিদ ভাই দাদা জানতে পারলেন, উনি তো খুব রাগারাগি করলেন যে আমাকে কেন বিষয়টা জানালেন না তোমরা, আমি যদি জানতাম তাহলে তো এই জায়গাটা অনেক কঠিনভাবে পাহারা দিয়ে রাখতাম, যেন কেউ এখানে আসতে না পারে, ঘিরে রাখতাম প্রয়োজনে, তোমরা আমার কাছ থেকে গোপন করলা। তখন তাহমিদ ভাই দাদি বলেছিলেন যে আসলে বিষয়টা তো জানানোর বিষয়ে নিষেধাজ্ঞা ছিল, যার কারণে তোমাকেও বলা হয় নাই, এখন কি আর করা। এই যে আব্দুস সামাদ চাচা, উনি কিন্তু স্বপ্নের মধ্যেও ওই বৃদ্ধা মহিলাকে দেখতেন, অনুরোধ করতেন যে আমাকে ওগুলো দেন। ওই বৃদ্ধা মহিলা নিজেও মন খারাপ করে বলতো যে না রে, আমার আর দেওয়ার ক্ষমতা নাই, যেটা চলে গেছে চলে গেছে, এটা আর আসবে না, হারিয়ে যাওয়া জিনিস আর ফেরত পাওয়া যাবে না, এটাই তোর ভাগ্য রে। তো এটাই নাকি বলতেন। তো যাই হোক, একটা সময় আস্তে আস্তে শোক কাটিয়ে ওঠেন আব্দুস সামাদ চাচা, স্বাভাবিক জীবনে ফেরত আসেন। ওনার ওই মানসিক অস্থিরতাটাও একটা সময় আল্লাহর রহমতে দূর হয়ে গিয়েছিল। তো এটা ছিল প্রথম ঘটনা। এবার যেটায় আসবো সেটাও ওই আব্দুস সামাদ চাচার সাথেই ঘটে যাওয়া ঘটনা, তবে এবারের ঘটনাটি বেশ মারাত্মক। এই ঘটনাটি শোনার পর বাংলাদেশে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার সাথে আশা করছি আপনারা মিল পাবেন। আমি ঘটনার শেষ দিকে এসে বলবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। তো এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 35-40 বছর আগে। উনি তখন বগুড়াতে, আর ঘটনাটি যখন ঘটে তখন তার স্ত্রীও সাথে ছিল। উনি বগুড়ার দিকে চলে যান, ওখানেই সেটেল হয়ে যান, সেখানেই বিয়ে করেছিলেন, এভাবেই দিন চলতে থাকে। একদিন তার সাথে একজনের পরিচয় হয়, একটু আধ্যাত্মিক টাইপের লোক আর কি। তাকে উনি মানে আব্দুস সামাদ চাচা গুরু বা ওস্তাদ বলে ডাকতেন। একদিন সেই ওস্তাদ আব্দুস সামাদ চাচাকে বলেন যে তুমি তো অনেক ভালো মানুষ, সবসময় নামাজ কালাম পড়বা, আল্লাহর পথে চলবা, তুমি জীবন অনেক কিছুর মালিক হতে পারবা, তোমার মধ্যে আমি সৌভাগ্যের চাবি দেখতে পাই। তো মাঝে মাঝে এই আব্দুস সামাদ চাচা সেই কথিত গুরু ওনাকে এই কথা বলতেন। এইভাবেই যেতে থাকে দিন। একদিন ওই গুরু আব্দুস সামাদ চাচাকে বলেন, আব্দুস সামাদ তুমি তো অনেক সম্পদের মালিক হতে পারবা, অনেক গুপ্তধনের মালিক হতে পারবা, কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে। তখন আব্দুস সামাদ চাচা চিন্তা করেন, আরে ছোটবেলায় তো গুপ্তধন পেয়েও হাতছাড়া হয়ে গেছে, আবার যদি ফেরত আসে কি কাজ করতে হবে। তখন আব্দুস সামাদ চাচাকে ওই কথিত গুরু বলেন, তোমাকে জীবিত অবস্থায় কবরের মধ্যে ঢুকতে হবে। এই কথা শুনে চাচা তো বেশ থতমত খেয়ে যান এবং বলেন যে মানে এ কীভাবে সম্ভব, আমি জীবিত মানুষ কবরের ভিতরে ঢুকবো কীভাবে।
তখন ওই সেই গুরু বলেন, যারে ভয়ের কিছু নাই, তুমি পারবা, কিভাবে কি করতে হবে আমি শিখাই দেব। তখন সেই গুরু বলেন যে এই ঘটনা বাড়ির বাইরের কাউকে বলা যাবে না, আর বলার দরকারও নাই। কবর দেবে তোমার বাড়িতে যারা আছে তারাই, তোমার কিছু চেনাশোনা আত্মীয় স্বজনেরা। তখন চাচা তো ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা কোথায় কবর দিবে? তখন ওই গুরু বলেন, তোমার উঠানের এক জায়গা হলেই হবে। চাচা আবার ভয় পাচ্ছিলেন যে দেখা গেল যে পাশে যে বাঁশঝাড় ছিল সেই বাঁশঝাড়ে আবার কবর দিতে বলে কিনা। ওই বাঁশঝাড় দেখলে তো এমনিতেই দিনের বেলা ভয় লাগে। তো যাই হোক, যখন বললেন যে উঠোনেই দেবে, তখন চাচা একটু আশ্বস্ত হন। এরপর আব্দুস সামাদ চাচা জিজ্ঞেস করেন কতক্ষণ কিভাবে থাকতে হবে। তখন সেই গুরু বলতে শুরু করে, তুমি বাজার থেকে একটা সুন্দর সাদা রঙের পাঞ্জাবি এবং সাদা লুঙ্গি কিনে নিয়ে আসবে। এরপর জুম্মার দিন যখন আসবে তখন তুমি জুম্মার নামাজের আগেই সেই কবরে শায়িত হবে। এরপর উপর থেকে কয়েকজন মিলে মাটি দিয়ে কবর ঢেকে দিবে, চাপা মাটি না, সাধারণভাবে যেভাবে মাটি দেয়া হয় এই এলাকায় সেভাবে। এরপর যতক্ষণ না পর্যন্ত খুব জোরে ভয়ঙ্কর এক আওয়াজ না হবে ততক্ষণ পর্যন্ত কবরের উপর থেকে মাটি সরানো যাবে না। আর হ্যাঁ, একজনকে কিন্তু সবসময় কবরের কাছে থাকতেই হবে, না হলে আওয়াজ হওয়ার সাথে সাথে কবর থেকে না ওঠানো হলে কিন্তু ভয়াবহ সমস্যা হতে পারে। আবার কবর দেওয়ার পর আওয়াজ না হওয়ার আগে তোমাকে উঠানো হলে কিন্তু ভয়াবহ সমস্যা হতে পারে। এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, তার এই কথিত গুরুর কাছ থেকে এসব শুনে এসে বাড়ির সবাইকে উনি বলেন। এই কথা শোনার পর কেউ কি রাজি হয়? কেউ তো রাজি হয় না। উনি তখন বিবাহিত ছিলেন, ওনার স্ত্রীও রাজি না। সবাই বলে, আরে বাপু, এত টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, যেমন আছো তেমন থাকো, ভাগ্য যদি ভালো থাকে আল্লাহ অনেক কিছু দেবেন, ভাগ্য খারাপ হইলে ওই যে ছোটবেলায় যেটা হারাই গেছে ওরকম কোনো কিছু আর হবে না, আল্লাহর উপর ভরসা রাখো, এসব কোনো কিছু করতে হবে না। তারপরেও আসলে উনি সবাইকে অনেক কষ্ট করে বোঝান যে ছোটবেলায় এরকম একটা জিনিস কিন্তু হাতছাড়া হয়ে গেছিল, হয়তো বা এই জিনিসটাই আবার ফেরত আসবে, আল্লাহ এটাই চাচ্ছেন, এইভাবে উনি সবাইকে বুঝান। কিন্তু তার এক বড় বোন আছে যাকে উনি বুবু বলে ডাকতেন, এই বুবু তো কোনোভাবেই রাজি না, আর তার স্ত্রীও রাজি না। এই দুই মহিলা একদম বেঁকে বসেন যে না, এটা কোনোভাবেই করা যাবে না, এগুলোর কোনো প্রয়োজন নাই। এখন আব্দুস সামাদ চাচাও নাসর বান্দা যেন করবেনই। এদিকে ওনার শ্বশুরবাড়ির লোকজনও কয়েকজন চলে আসছে, ওনার শ্বশুরও চলে আসে তাকে বোঝানোর জন্য। যখন সবাই দেখলেন যে না, কোনোভাবেই তাকে আসলে বোঝানো সম্ভব না, সবাই বলেন আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করতে চাও করো। এরপর কবর খোঁড়া হয় উঠানে। প্রতিবেশীরা কিন্তু জানে না এইগুলা, সব ব্যবস্থা নেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে। ওদিকে কবরে ঢুকে কি কি পড়তে হবে সেগুলো কিন্তু তার এই কথিত গুরু শিখিয়ে দিয়েছেন। এরপর জুম্মার দিন চলে আসে, সব কিছু প্রস্তুত করা হয়। তিনি জুম্মার নামাজের আজানের সাথে সাথে সুন্দর পাঞ্জাবি আর ওই সাদা লুঙ্গি পরিধান করে কবরের মধ্যে ঢুকে শুয়ে পড়েন। এদিকে তার স্ত্রী তো খুব কান্নাকাটি শুরু করেন। স্বাভাবিকভাবে উনি তো চাচ্ছেন না যে তার স্বামী এসব ঝামেলার মধ্যে যাক, কিন্তু ওনার এই একগুঁয়েমির কারণে শেষ পর্যন্ত সেই কথিত গুরুর কথা অনুযায়ী তাকে জীবিত কবর দেয়া হয়। সবাই আশেপাশে ঘোরাফেরা করছে, এইভাবে করতে করতে দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত নেমে আসে, কিন্তু কোনো আওয়াজ পাওয়া যায় না। একটা ভয়ঙ্কর আওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো আওয়াজ নাই। আবার নিষেধ ছিল আওয়াজ হওয়ার আগে কবর থেকে উঠানো যাবে না, তাহলে আবার ক্ষতি হবে। এখন অনেকেই তো গিয়ে তার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে, কিন্তু ওই যে তার এক বুবু, বড় বোন, উনি আর কবরের পাশ থেকে সরেন না, বলেন না, এই বাইরে না নিয়ে আমি যাব না এখান থেকে। উনি খাওয়া দাওয়া বাদ দিয়ে ওখানেই বসে আছেন। দুপুর চলে গেছে, রাত চলে যাচ্ছে, এক মুহূর্তের জন্য ওখান থেকে সরে নাই। গভীর রাত, অনেকে ঘুমিয়ে পড়েছেন, অনেকে চিন্তা করেছেন ও কবরের মধ্যে মরে গেছে। এতক্ষণ কেউ কবরের মধ্যে থাকতে পারে নাকি? রাত প্রায় অর্ধেক, কোনো আওয়াজ নাই। আনুমানিক রাত 3টার দিকে বিকট এক আওয়াজ হয় কবরের ভেতর থেকে, একদম কান ফাটানো একটা আওয়াজ। আওয়াজ হওয়ার সাথে সাথে সেই বুবু, উনি তো জোরে চিৎকার করে সবাইকে ডাকাডাকি শুরু করেন। দ্রুত কবর খোঁড়া শুরু হয়। এক পর্যায়ে মাটি সরানো হয়, সেখানে দেখা যায় যে আব্দুস সামাদ চাচা কবরের ভিতরে অজ্ঞান হয়ে আছেন, মারা যায় নাই, তার শ্বাস প্রশ্বাস চলছিল। এরপর 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে তার হুঁশ ফেরাতে। ওনার যখন হুঁশ ফেরত আসে তখন সবাই জিজ্ঞেস করছে, তোমার সাথে কি হয়েছিল কবরের ভিতরে?
আব্দুস সামাদ চাচা বলেন, এই বিষয়ে আমাকে কেউ কোনো প্রকার প্রশ্ন করবে না। এরপর তিনি তার সেই কথিত গুরুর কাছে চলে যান। তাকে গিয়ে বলেন যে কি হয়েছিল সব কিছু, কবরের ভিতরে যা যা হয়েছে সেটা নাকি শুধু একজনকেই বলা যেত, এটাই নাকি এটার নিয়ম ছিল। তো কাকে বলা যাবে এটা নাকি নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। এখন আব্দুস সামাদ চাচা তার গুরুকে বিশ্বাস করেছিলেন, তাই তিনি তাকে গিয়ে সবকিছু বলেছিলেন। হয়তোবা তাকে কোনো গুপ্তধনের সন্ধান দেওয়া হয়েছিল। তা আব্দুস সামাদ চাচা ভেবেছিলেন তার গুরু তো এইসব বিষয়ে ভালো বুঝবেন, তাকে এই বিষয়টা বা সাহায্য করবেন, এটা ভেবে উনি তার গুরুকে সবকিছু বলে দিয়েছিলেন। কিন্তু ঘটনাটা ঘটল কি, এই কথিত গুরু আব্দুস সামাদ চাচাকে কোনো সাহায্য করেন না। এরপর পরই নাকি সেই কথিত ভণ্ড গুরু উনি বেশ ভালো মতো ফাউন্ডেশন করে বাড়ি তৈরি করা শুরু করেন। তার বেশ কিছু বাড়ি, বেশ দামি দামি বাড়ি কিন্তু এখনো রয়েছে। এই ঘটনার পরপরই মূলত উনি ওই বাড়ির কাজে হাত দিয়েছিলেন। আসলে কিভাবে গুপ্তধন পাওয়া যাবে সেই সব কথা নাকি সেই গুরুকে বলে দিয়েছিলেন। আর এই জিনিসটা একবার কাউকে বলে দিলে যিনি বলে দেবেন তিনি হয়তোবা আর সেই গুপ্তধন পাবেন না, যাকে বলে দেওয়া হয় সেটা নাকি তার এখতিয়ারে চলে যায়। এভাবেই সেই কথিত গুরু আব্দুস সামাদ চাচার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আব্দুস সামাদ চাচা সরল বিশ্বাসী মানুষ একজন ছিলেন, খুব সহজ সরল মানুষের, আমরা ঘটনার শুরুর দিকে বলেছি। তার এই সরলতার সুযোগটাই এই ভণ্ড কথিত গুরু নিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আফসোস যে এই ভণ্ড গুরুর খপ্পরে পড়ে উনি জীবনে কি ঝুঁকিটা নিয়েছিলেন উনি নিজেও বুঝতে পারেন নাই। আর বিশ্বাস করে গুপ্তধনের কথা বলেছিলেন, সেটা কিন্তু ওই ভণ্ডগুরু হাতিয়ে নিয়েছিলেন। কিন্তু আসলে কি ওখানে হয়েছিল, আদতে গুপ্তধনের কথা বলা ছিল কিনা, এই বিষয়ে উনি কাউকে কখনো কিচ্ছুটা বলেন নাই। ওনার সেই বুবু কিন্তু মারা গিয়েছেন, ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন কিন্তু মারা গিয়েছেন। আর তাহমিদ ভাইয়ের বাবা চাচা বা ফুপুরা 4 ভাই 4 বোন, এর মধ্যে 4 জন মারা গিয়েছেন। সেই আব্দুস সালাম চাচাও মারা গিয়েছেন, 2 জন ফুপু মারা গিয়েছেন। তবে আব্দুস সামাদ চাচা আলহামদুলিল্লাহ এখনও জীবিত আছেন। তবে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে উনি কিছুরই উত্তর দেন না, বলে যে এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না, বললেই বিপদ হবে। প্রিয় লিসেনার্স, আমি বলেছিলাম যে আপনারা এই ঘটনা শোনার পর কিছু বিষয় মেলানোর চেষ্টা করবেন। মাঝে মাঝে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে কিছু কিছু সংবাদ ভেসে আসে যে সেখানে বাড়ির উঠোনের মধ্যে একজন কবরের মধ্যে ঢুকে গেছে। এরপর কোনো সারা শব্দ না পাওয়ার পর সে কবর খুঁড়ে তাকে বের করা হয়েছে। তার অবস্থা খুব খারাপ, পানি শূন্যতা দেখা গিয়েছে, কোনোভাবে তাকে বাঁচানো হয়েছে। অথবা যখন থানা পুলিশের কাছে খবর গিয়েছে, তারা এসে তাকে কবর থেকে উদ্ধার করেছে। তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। আসলেই এইগুলো হতে পারে যে এই গুপ্তধনের আশায় মানুষ এই ভয়ঙ্কর কাজগুলো করে থাকে। আদতে ওখানে আসলে কি ঘটে না ঘটে এই তথ্যগুলো ওনারা কাউকে বলেন না, যার ফলশ্রুতিতে আমরাও তেমন কোনো তথ্য পাই না। আমরা শুধু আন্দাজ করি, যেমনটা তাহমিদ ভাই আন্দাজ করে বলেছেন বা তার পরিবার আন্দাজ করে যেই একটা সিদ্ধান্তে এসেছিলেন, তাদের সিদ্ধান্তে আসার পিছনে কারণও ছিল সেই কথিত গুরু এই ঘটনার পর পরে কিভাবে বাড়ির কাজে হাত দিল, যার সংসার চলতো না। যেহেতু আব্দুস সামাদ চাচা এই বিষয়ে কাউকে বলতে পারবেন না, এই কারণেই আন্দাজ করে সবাই নিয়েছিলেন যে কোনো গুপ্তধনের সন্ধান দিয়েছিলেন সেই কথিত গুরুর কাছে, আর সেটা নিয়ে সে বড়লোক হয়ে গেছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদ ভাইকে। এই ঘটনার পর নিশ্চয়ই অনেকেই আশেপাশে ঘটে যাওয়া এই টাইপের ঘটনার একটা সুরাহা বুঝতে পারবেন যে কি হতে পারে সেটা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন।